নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। শুনেছ, মহুয়া মৈত্র আবার জেলে যাবেন, আবার খারাপ কথাবার্তা বলেছেন। একবার সাংসদ পদ কেড়ে নিয়ে বিজেপির শিক্ষা হয়নি, গোহারান হারিয়ে আবার সংসদে ঢুকেছেন মহুয়া মৈত্র। তাই বলে যা খুশি বলার ক্ষমতা পেয়ে যাবেন নাকি? যা খুশি তাই বলেছেন? কি বলেছেন বলতো দেখি। ঠিক খুব খারাপ কিছুই বলেছেন, তাই তো বলার পরেই পোস্টটা তার এক্স হ্যান্ডেল থেকে মুছে দিয়েছেন। সেটাও ওনার অধিকারের মধ্যেই পড়েন, আফটার অল ওটা ওনারই এক্স হ্যান্ডেল। তবে লিখেছিলেনটা কি? লিখেছিলেন, রেখা শর্মার মাথায় হাতরাসে কেন ছাতা ধরা হয়েছিল, উনি কি নিজের ছাতা নিজে ধরতে পারেন না? একটু খুলে বলি, রেখা শর্মা হলেন মহিলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি ঘটনার পরে হাতরাসে গিয়েছিলেন এবং তার ছাতা অন্য কেউ ধরেছিলেন, সেটাই লিখেছেন মহুয়া মৈত্র। ধরেছিল তো ধরেছিল, এতে সমস্যা কোথায়? বন্দুক তো ধরেনি, ছাতাই ধরেছে। আরে সেটাই তো মহুয়া মৈত্র লিখেছেন, যে উনি কি নিজের ছাতা নিজে ধরতে পারেন না। আবার এর থেকে মহিলাদের সম্মানহানির ব্যাপারটা এলো কোত্থেকে? বাক স্বাধীনতার নামে যা খুশি বলা যায় নাকি? এবার ঠেলা সামলাও। ন্যায় সংহিতার ৭৯ ধারা অনুযায়ী মামলা হয়েছে, এবার জেলে যাবেন। ওনার মামলা করার অধিকার আছে, করেছেন, কিন্তু কেউ কোনো কথা বললে তার উপর মামলা করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে, সেটা তো কোনো কথা হতে পারে না। এভাবেই মহুয়াকে সংসদ থেকে বের করার চেষ্টা করা হয়েছিল। কি হয়েছে দেখুন আমাদের প্রতিবেদন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের। ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারায় মামলা দায়ের। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে আক্রমণ করেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। হাথরাসে রেখা শর্মার মাথায় ছাতা ধরা নিয়ে কটাক্ষ করেন মহুয়া। পরে অবশ্য সেই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছেও দেন মহুয়া। সেই পোস্টের ভিত্তিতেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর। বৃষ্টি শুরু হয়েছে, উত্তরবঙ্গ ভাসছে, একদিকে ধস, অন্যদিকে বন্যা, রাজ্য পুরো মায়ের ভোগে। তাই নাকি? আচ্ছা, কদিন আগে সিকিম ভাসছিল, রাস্তায় ধস নেমেছে, কতগুলো টুরিস্ট সেখানে আটকে গেছে, সেটা কি ছিল? তার মানে বাংলাতে যা হচ্ছে তার কোনো দায় নেই রাজ্য সরকারের? আছে বই কি, কিন্তু রাজ্য সরকারের একলা দায় নেই। হ্যাঁ, দুর্যোগে কোথাও কেউ ত্রাণ পাচ্ছে কিনা, উদ্ধার কার্য ঠিকঠাক ভাবে চলছে কিনা, সেটা একান্ত রাজ্য সরকারের দায়িত্ব। তার মানে এরকম হতেই থাকবে? বর্ষা শুরু হবে, বিভিন্ন এলাকা জলে ডুবে যাবে, জলে ভাসবে। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্যি। কেবল বাংলা নয়, গোটা উত্তর ভারত, হিমালয় সংলগ্ন গোটা অঞ্চল ভাসছে। নেপালেরও একই অবস্থা। দেখ আমাদের প্রতিবেদন। জম্মু কাশ্মীর অমরনাথে যাত্রার পর উত্তরাখণ্ডের চারধাম যাত্রাও এবার সাময়িকভাবে স্থগিত করা হলো। পুণ্যার্থীরা যে যেখানে আছেন তাদের সেখানেই দাঁড়িয়ে যেতে বলা হয়েছে। মৌসুম ভবন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ডের সব জেলায়। জারি হয়েছে লাল সতর্কতা। 10 মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে, চলবে নভেম্বর পর্যন্ত। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী 7 এবং 8 জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কুমায়ুন, পাউরি, চামোলি, রুদ্রপ্রয়াগে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দেহরাদুন, হরিদ্বার, তেহরির মতো জেলায় রয়েছে কমলা সতর্কতা। এই পরিস্থিতিতে পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনা প্রবল। নদীগুলির জলও বাড়তে শুরু করেছে। একাধিক নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই করছে ইতিমধ্যে। ফলে পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই চারধাম যাত্রা সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। ঋষিকেশ এবং দেবপ্রয়াগ সংলগ্ন টোটাগঠিতে ধস নেমে রাস্তা বন্ধ। রামনগর থেকে রানীক্ষেতের পথের সেতু ভেঙে রাস্তা বন্ধ। আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রাও। ভারী বৃষ্টির ফলে রাস্তার বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে তারপরেই সাময়িকভাবে যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু থেকে 5,600 পুণ্যার্থী বালতাল এবং পহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়। কয়েক জায়গায় ধস নামায় রাস্তা বসে যায়। ফলে ওই 2 বেস ক্যাম্প থেকে আর এগোতে নিষেধ করা হয়েছে পুণ্যার্থীদের। হিমাচল প্রদেশে বৃষ্টির প্রভাবে ধস। সিমলায় রোহানের কাছে 707 নম্বর জাতীয় সড়কে ধস নেমে রাস্তা বন্ধ। গোটা রাজ্যে প্রায় 80টি রাস্তা বন্ধ হয়েছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ উত্তর পূর্ব ভারতেও। অসমে বন্যা পরিস্থিতি ক্রমে আরও ভয়াবহ আকার নিচ্ছে। 30টি জেলায় 24 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কাছাড়, কামরূপ, ধুবড়ী, নগাঁও, গোয়ালপাড়া, বারপেটা, ডিব্রুগড়, বঙ্গাইগাঁও, লখিমপুর, জোরহাট, কোকরাঝাড়, করিমগঞ্জ এবং তিনসুকিয়া।
বন্যা পরিস্থিতির পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার এবং ত্রাণ বন্টনে যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে কাজ করছে। টানা বৃষ্টিতে ভূমিধসের প্রাণহানির ঘটনা ঘটছে অসম, মণিপুর এবং মেঘালয়ে। মণিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 1,88,000 মানুষ। প্রায় 24,000 বাড়ি ভেঙে পড়েছে। 56টি ত্রাণ শিবির খোলা হয়েছে। 18,000 মানুষকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 36 ঘন্টা টানা বৃষ্টি, ভূমিধস, বন্যা, প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপাল। কোথাও আর্তনাদ, কোথাও স্বজন হারানোর কান্না। মৃত্যু হয়েছে অন্তত 11 জনের, নিখোঁজ 8 জন। জাতীয় সড়ক সহ একাধিক রাস্তা বিচ্ছিন্ন। নেপাল পুলিশের তরফ থেকে জানানো হয়েছে উদ্ধারকর্মীরা ভূমিধস পরিষ্কার করছেন। আসলে আমাদের নদী খাতে ড্রেজিং এর সমস্যা আছে। বিভিন্ন বিরাট জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে, যার জেরে অনেকটা ক্ষতি হয়ে গেছে। এই সমস্যা একদিনে তৈরি হয়নি। তাহলে এরকম চলতেই থাকবে? মানুষ এই দুর্ভোগের মধ্যেই থাকবে, কারণ সরকার কেবল আজে বাজে কথা বলে চলেছে। আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে নদীপথ সংস্কার, বন্যা আটকানো। গত 10 বছরে এর মধ্যে একটা কাজ হয়নি। কাজে এই সমস্যা এখন মিটবে না। বেশ, এই নিয়ে আরো কথা বলবো পরের দিন, কিন্তু আগে বলি, শুনেছো দীঘাতে আরেকটা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে? হ্যাঁ শুনেছি, মুখ্যমন্ত্রী বলেছেন পুজোর পর উদ্বোধন হবে। এসবই হিন্দু ভোট পাওয়ার চেষ্টা। সে কি, এতদিন শুনতাম যে মমতা ব্যানার্জি মুসলিম তোষণ করেন, এখন বলছি হিন্দু তোষণও করেন। সে তো দায় পড়ে, এখন উনি বুঝেছেন বিজেপি উঠে আসছে, তাই এসব শুরু করেছেন। তার মানে এটা না করলে মুসলিম তোষণ, ওটা করলে হিন্দু তোষণ, তাই তো? তবে আমার বেশ মজা লাগছে, দীঘা ধীরে ধীরে বড় টুরিস্ট স্পট হয়ে উঠছে। তাতে রাজ্যের কি, রাজ্যের মানুষের কি? এমনিতে রাজ্যের ট্যুরিজম আগের থেকে এখন অনেক ভালো। দার্জিলিং আর যাই হোক, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, গন্ডগোল হয় না, টুরিস্ট স্পটগুলি আরো সুন্দর হয়ে উঠছে এবং এই ট্যুরিজম থেকে রাজ্যের একটা বড় অংশ আয় হচ্ছে। এটাই না, আগামী পুজোর আগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। দেখুন আমাদের প্রতিবেদন। মনে রাখবেন, আমাদের বাংলায় আমরা যখন দুর্গাপুজো নিয়ে মেতে থাকি, আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন, কখনো ইস্কনে, কখনো পুরীতে, কখনো মাহেশে, বিভিন্ন জায়গায়। এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব, এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব? তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং উপলব্ধি করবেন যে এই কাজটাও এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম। আজ সময় শেষ, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, যারা এই আমাদের অনুষ্ঠানে থাকতে চান তারা 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা শামিল করব আপনাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন সেই ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন। আজ চললাম, নমস্কার।